জয় হিন্দ। আজ আমরা চতুর্থ শ্রেণীর প্রভাতী গণিত অনুশীলন বই থেকে প্রশ্নপত্র ৭৫ সলভ করব। এই প্রশ্নগুলো শুধুমাত্র যে বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগে এমনটি নয়, আমাদের যে পঞ্চম শ্রেণীতে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও আমাদের যে স্কুলে যে পার্বিক মূল্যায়নগুলো হয় সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রেও এই প্রশ্নগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন ধরনের অঙ্ক আছে। তোমরা যদি অঙ্ক করো তাহলে অঙ্কগুলো তোমাদের আমরা যদি সব সলভ করি তাহলে আমাদের কিন্তু অঙ্কের ভীতি কেটে যাবে এবং বিভিন্ন টাইপের অঙ্ক আমরা শিখতে পারবো। এই প্রসঙ্গে একটি কথা বলি, আমরা এই চ্যানেলেই বৃত্তি পরীক্ষা 2024 থেকে 14 সাল পর্যন্ত 10 ইয়ার্সের কোশ্চেন পেপার আমরা সলভ করে দিয়েছি। তোমরা চাইলে প্রশ্নগুলো দেখতে পারো। এখানে বিভিন্ন টাইপের অঙ্ক আছে, তাহলে তোমাদের বৃত্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে তোমরা একটা আইডিয়া করতে পারবে। তো চলো আমরা শুরু করি। দেখো, এখানে প্রশ্নপত্রের মান পূর্ণমান 50 এবং সময় দেওয়া আছে 1.5 ঘন্টা। তো আমরা শুরু থেকেই ভালো করে শিখে নেব কীভাবে করতে হয়। 1 নম্বর দেখো কী আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির প্রতিটি কোণের মান কত হবে। ভালো দেখো, আমাদের কি বলেছে সমকোণী সমদ্বিবাহু, তাই না? তার মানে কি সমকোণী সমদ্বিবাহু মানে কি একটি কোণ অবশ্যই হবে কি হবে, একটি কোণ অবশ্যই হবে 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি হবে এবং দুটি বাহু সমান, তাই না? আমরা কি জানি সমকোণী হবে এবং সমদ্বিবাহু মানে দুটি বাহু সমান হবে এবং একটি কোণ কী হবে সমকোণ। সমকোণ মানে কি 90 ডিগ্রি, বোঝা গেল। আর এই বাহুটা এরকম আসবে, তাই না? এই ত্রিভুজ হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আমরা কি জানি যখন একটি কোণ সমকোণ হয় আর দুটি বাহু সমান হয় তখন কী হয়, এই কোণ দুটির মান আমার সমান হয়, তাই না? তাহলে আমরা আরও কি জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটি কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণ মিলিয়ে আমার হবে 90 ডিগ্রি, কারণ মোট তো 180 ডিগ্রি। মোট ত্রিভুজের 3টি কোণের মান 180 ডিগ্রি। তাহলে একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটি কোণের মান অবশ্যই 90 ডিগ্রি হবে এবং এই দুটি কোণের মান সমান না, তাহলে দুটো কোণ এই কোণের মান যা এই কোণের মানও তাই, তাহলে এই দুটো কোণ সমান হবে। তাহলে 2 দিয়ে ভাগ করে দিই 45 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণের মানও 45 ডিগ্রি, এই কোণের মানও 45 ডিগ্রি। সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির প্রতিটি মান কত 45 ডিগ্রি, বোঝা গেল। তাহলে মনে রাখবো যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির প্রতিটি কোণের মান 45 ডিগ্রি। তারপরে দেখো, কোনো অশূন্য সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে, দেখো কোনো অশূন্য সংখ্যা মানে কি, ওরা 5, 7, 2, 3 এরকম সংখ্যা, একে যদি 0 দিয়ে ভাগ করি, 0 দিয়ে ভাগ করা যায় না, কি হয়, এটা অসঙ্গত হয়। অসঙ্গত মনে থাকবে, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, কিন্তু 0কে যদি আমি কোনো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কী হবে, 0 হবে, বোঝা গেল। 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে, সংখ্যা দিয়ে 0 দিয়ে না, কিন্তু 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হবে এবং কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে এ ভাগ করা যায় না, এটা কি হবে, অসঙ্গত। তারপরে দেখো, একটি দাবার বোর্ডে ড্যাশটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্র আছে। তোমরা যদি দাবা দেখো, দাবা কীরকম থাকে না, এরকম, ঠিক আছে, এরকম থাকে, 8টা করে থাকে, এখানেও 8টা করে থাকে, তাই না? তার মানে 8টা 64টা ছোটো ছোটো বর্গক্ষেত্র থাকে। কত হবে এখানে, 64টি ছোটো ছোটো বর্গক্ষেত্র থাকে। তারপরে দেখো, 2 অঙ্কের বৃহত্তম একটি সংখ্যা যাকে দুটি একই পূর্ণ সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায়। তার মানে কি বলেছে, তার মানে 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত হবে, 2 অঙ্কে দেখুন 10, 9, 9, 81 না, তাহলে 81 হবে 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। এই 81, 9 এবং 9 এই দুটি সংখ্যার গুণফল। এবার 10 10 100 না, তাহলে 100 একটি পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু সেটা 3 অঙ্ক হয়ে যাচ্ছে, তাহলে আমার করতে হবে কি 2 অঙ্ক। তাহলে 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 81, বোঝা গেল। তারপরে দেখো 123 দুটি মৌলিক সংখ্যার গুণফল, তারা হলো, তাহলে 123, তাই না? তাহলে 12 123, তো তাহলে 123 2 3, আমি 3 দিয়ে ভাগ করে দেখি তো, 3 দিয়ে ভাগ করলে 4 হয়। 123কে আমি 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 4 12, 3 অক্ষে 3, তাই না? তাহলে 41ই মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা। তাহলে যে দুটি মৌলিক সংখ্যার গুণফল তারা কি, একটি 41, অপরটি 3, তাহলে 3 এবং 41 সংখ্যার গুণফল 123 এবং এরা দুটো মৌলিক সংখ্যা। এবার দেখো যোগ করতে হবে আমার, যোগ এই 17 প্লাস 12/17 প্লাস 8/9/17 প্লাস 11 পূর্ণ 13/17, তো যোগটা আমি করি, দেখো কীভাবে করতে হয় যোগটা। তাহলে দেখো এইরকম যোগ দেওয়া আছে, তাই না? এবার এক কাজ করি, আমাকে এটা ভেঙে লিখি, ঠিক আছে? আমরা এই পূর্ণ সংখ্যা ভাঙিয়ে যদি লিখি আমি,
তাহলে অনেক বড় হয়ে যাবে। পূর্ণ সংখ্যা ভাঙিয়ে লিখবো না, আমি যোগ প্লাস আকারে লিখবো, ঠিক আছে। আমি 17কে লিখবো এভাবে, 17কে লিখে আমি এই 17 প্লাস এই 12/17 আমি এই পূর্ণ সংখ্যাকে আমি ভাঙিয়ে লিখছি, ঠিক আছে। তারপরে দেখো 8 প্লাস 9/17, অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকমও যা এরকম তো একই ব্যাপার। তারপরে দেখো 11 প্লাস 13/17 হলো। এবার দেখো আমি এক কাজ করব, এই 17 এদিকে 8 আর এদিকে 11 আমি আলাদা করে যোগ করে নেব, বোঝা গেল। তাহলে আমার এই পূর্ণ সংখ্যা যদি ভাঙিয়ে করতাম তাহলে অনেক বড় হয়ে যেত। আমি কি করব, জাস্ট এটা ভাঙিয়ে লিখি আমি। তাহলে দেখো 17 8 আর 11 কত হয়, তাহলে 17 আর 11 28 আর 8 36, তাহলে এদিকে আসছে কত 36, তাই না। প্লাস ভালো করে দেখো এই 36 কিন্তু 17 8 আর 11 কত হয়, যোগ করলে 36, 17 আর 11 28 আর 8 36 প্লাস। এবার কী আছে এখানে, এবার এই 17, এইবার এইগুলো আমি পাশাপাশি লিখি, তাই না। 12/17 প্লাস 9/17 প্লাস 13/17। তাহলে দেখো এই তিনটে সংখ্যা লসাগু কত হয়, 17 হয় না, লসাগু 17 হয় তো, 17 লসাগু 17 ভাগ করলে 1, তাহলে 12 যোগ 9 যোগ 13, তাই না। এবার দেখো যোগ করলে কত হয়, আমার নিচে থাকে 17 যোগ করি, তাহলে যোগ করি, তাহলে 12 আর 13 25, 25 আর 9 34, না 34। এবার 17 ভাগ করা যায় না, তাহলে 2, তাহলে 2 পূর্ণ সংখ্যা আসছে, তাহলে এদিকে কত 36 না, তাহলে 36 আর সঙ্গে কী হবে, এদিকে 36 আর সঙ্গে এই 2 যোগ হবে, কত হবে 38। তাহলে এই সংখ্যাটি যোগ করলে কত হবে, আমার উত্তর হবে 38। যদি আমি পূর্ণ সংখ্যা ভাঙিয়ে লিখতাম তাহলে অঙ্কটা অনেক বড় আমার হয়ে যেত। সুতরাং উত্তর কত আমার 38। তোমরা লিখবে নির্ণয় যোগফল 38, 38, ঠিক আছে। এবার দেখো একটা বিয়োগ দিয়েছে 53 পূর্ণ 14/19 বিয়োগ 8 পূর্ণ 11/19 বিয়োগ 44 পূর্ণ 3/19। তাহলে এই সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। আমরা কাজ করব, বিয়োগ কিন্তু একই রকম যোগের মতোভাবে করব, তাহলে আমাদের পূর্ণ সংখ্যা ভাঙাতে হবে না। পূর্ণ সংখ্যা ভাঙলে কিন্তু এই 53 সঙ্গে 19 গুণ করে 14 যোগ করতে হবে, এটা অনেক বড় হয়ে যাবে। তোমরা সহজে দেখো কীভাবে করি আমরা অঙ্কটা। তাহলে দেখো আমরা কি করব, এই সংখ্যাটাকে ওই আগের মতো করে ভেঙে লিখবো, ঠিক আছে। পূর্ণ সংখ্যাকে আমি ভেঙে লিখবো 53 প্লাস 14/19 মাইনাস 8। এবার দেখো 8 প্লাস তো এটা, কারণ একটা প্লাস হবে এটা, কারণ 8 পূর্ণ 8 প্লাস এটা বা এটা, কিন্তু বাইরে মাইনাস না, তাহলে ভিতরে কী হবে, ভিতরে সাইন পাল্টে যাবে, 8 মাইনাস 11/19, বোঝা গেল। এটা কিন্তু 8 প্লাস, কিন্তু 8 প্লাস ব্র্যাকেট দিলে কিন্তু পরে ব্র্যাকেট তুলবো যখন মাইনাস হয়ে যাবে, তার দরকার নেই, একবারে আমি করে দিলাম, ঠিক আছে। তো মাইনাস এই 44 মাইনাস, তার মানে কি এখানে প্লাস হবে না মাইনাস হবে, কারণ বাইরে মাইনাস না, ভিতরে সাইন পাল্টে যাবে, 3/19 হলো। এবার দেখো 53 থেকে আমার 53 থেকে 8ও বাদ যাবে, 44ও বাদ যাবে, তাই না। তাহলে 53 থেকে আমি বাদ দিই, আমি 53 থেকে -8 -44, ঠিক আছে। এবার দেখো প্লাস এতে প্লাস থাকলো, এবার এটা বের করি আমি, এই 14/19 বিয়োগ 11/19 বিয়োগ 3/19 হলো। এবার দেখো 53 থেকে এই দুটো বাদ দিই, 44 আর 8 কত হয় 52, তাই না। তাহলে 53 থেকে আমার 52 দিকে বাদ চলে গেল, ঠিক আছে। এবার দেখো এখানে প্লাস করি আমি, প্লাস কী আছে এখানে, লসাগু কত, লসাগু 19 না, লসাগু 19, তার মানে এখান থেকে আমার 14 মাইনাস 11 মাইনাস কত, মাইনাস আমার 3, তাই না, কারণ 19 দিয়ে ভাগ করলে 3 হয়। এবার দেখো 53 থেকে আমার 52 গেলে থাকে 1 প্লাস উপরে কত থাকে 14 থেকে 11 3 14 না, তাহলে 14 বিয়োগ 14/19 না, 19 তো, উপরে কত 0 না, তাহলে 0কে যদি আমি 19 দিয়ে ভাগ করি তাহলে কী হয় 0 হয়, তার মানে 1 যোগ 0, তার মানে উত্তর কত, উত্তর আমার 1, বোঝা গেল। তাহলে লিখবে নির্ণয় বিয়োগফল 1, ঠিক আছে। তারপরে দেখো তাহলে লিখবে কি নির্ণয় বিয়োগফল আমার 1, ঠিক আছে। এই ধরনের ক্লাসগুলো তোমরা রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে, তারপরে দেখো কি বলা আছে, 4 দাগে বলা আছে ছোট থেকে বড় হিসেবে সাজাও, তো সাজিয়ে ফেলি আমরা। এখানে দেখো একটি সংখ্যা 0.1, তারপরে 0.001,
তারপরে 0.1 গুণ 0.1 একটা সংখ্যা, 0.11 গুণ 0 এটা এবং এটা আলাদা, তার মানে 4টে আলাদা সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলো ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। তার মানে সাজিয়ে ফেলি। দেখো এবার দেখো এখানে আমার 5টা সংখ্যা দেওয়া আছে। 0.1, 0.001, 0.1 গুণ 0.1, তারপরে 0.001 গুণ 0.1, তারপরে এই সংখ্যাটা দেওয়া আছে। এবার আমি এক কাজ করব, আগে সংখ্যাগুলোকে মূল ফর্মে আমি নিয়ে আসি, ঠিক আছে। এটা যেমন আছে তেমনই থাকবে, মানে 0.1ই থাকবে। এটা যেমন আছে তেমনই থাকবে 0.001। এবার এটা আমি গুণ করবো না, 1-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 1 হয়। এবার দেখো দশমিক আমরা কী করবো, ডান দিক থেকে কাউন্ট করতে হয় যে পয়েন্ট কী করে বসাবো আমি। এখানে 1 ঘর ডান দিক থেকে 1 ঘর, এখানে ডান দিক থেকে 1 ঘর, মানে মোট 2 ঘর পরে দশমিক বসবে। তাহলে এখানে 1 ঘর আছে না, একটি 0 দিয়ে আমি এই বসাবো, ঠিক আছে। দশমিক আমরা বসানোর নিয়ম শিখেছি আগে আমরা, তাই না। তারপরে দেখো এখানে কী হবে, এখানে আমি দশমিক বসাবো আমি। 1-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 1 হয়। এবার এখানে দশমিক 1 ঘর পরে, এখানে 3 ঘর পরে, এবার মোট 4 ঘর পরে দশমিক বসবে। তো এখানে একটা সংখ্যা আছে, তাহলে 1, 2, 3 এটা বসার পরে এই দশমিক বসবে 4 ঘর পরে কিন্তু, কারণ এখানে মোট 3 ঘর পরে আছে আর এখানে 1 ঘর পরে, তাহলে 4 ঘর পরে দশমিক বসবে। আর এখানে কী বলার আছে, 4 ঘর পরে, এখানে 5 ঘর পরে আছে, তাহলে যেমন ছিল তেমনই থাক। 0.1, 2, 3, 4, 5 এই আছে না। এবার আমাকে প্রশ্নে জানতে চেয়েছে কীভাবে সাজাতে হবে, ছোট থেকে বড় না, তাহলে সব থেকে ছোট হিসেবে সাজাতে হবে। এইবার আমি এক কাজ করি, দশমিক আগে পড়া আছে না, আমি এক কাজ করি কী করবো, আমি প্রত্যেকটা সমান করে নেবো, তাই না। প্রত্যেকটা সমান করে নিই, তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা সব থেকে ছোটো, কোনটা সব থেকে বড়ো। এবার দেখো দশমিকের পরে সব থেকে বেশি করা সংখ্যা আছে 5টা সংখ্যা না, 1, 2, 3, 4, 5 না। তাহলে আমি এক কাজ করি, প্রত্যেক সংখ্যাকে আমি 1-এর পরে 5টা শূন্য দিয়ে আমি গুণ করে দিই, ঠিক আছে। 1-এর পরে কী করবো, আমি 5টা শূন্য দিয়ে আমি গুণ করে দিই, তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা ছোট কোনটা বড়। এরপরে কী করবো, 5টা শূন্য, 1, 2, 3, 4, 5 গুণ করলাম। তাহলে দেখো এখানে একটা দশমিক আছে না, তাহলে একটা শূন্যর জন্য একটা দশমিক কেটে যাবে। উত্তর কত হবে আমার? 1-এর পরে 4টে শূন্য, 1, 2, 3, 4। বোঝা গেল কেন 4টে শূন্য হবে? কারণ এখানে দশমিক আছে না একটা ঘর পরে, তাই এখানে একটা ঘর কেটে গেল। এটাকে কী করবো আমি, এটাকেও 1-এর পরে আমি 5টা শূন্য দিয়ে আমি গুণ করে দিই, ঠিক আছে। 5টা শূন্য দিয়ে গুণ করে দিই। এটাকেও আমি 1-এর পরে 5টা শূন্য দিয়ে গুণ করে দিই, 1, 2, 3, 4, 5। এটাকেও আমি 1-এর পরে 5টা শূন্য দিয়ে গুণ করে দিই, 1, 2, 3, 4, 5। এটাকেও আমি 1-এর পরে 5টা শূন্য দিয়ে আমি প্রত্যেককে আমি গুণ করে দিলাম, 1-এর পরে 5টা শূন্য দিয়ে প্রত্যেককে আমি গুণ করলাম সমানভাবে। এইবার দেখি হিসাব করলে কী দাঁড়ায়, ঠিক আছে। এবার এইখানে দেখো কী আসে, এইখানে 1 ঘর 2 ঘর 3 ঘর পরে পয়েন্ট না, তাহলে 3টে শূন্য কেটে যাবে, 1, 2, 3 কেটে যাবে, কত হবে? 100। এইখানে দেখো 1 ঘর 2 ঘর পরে পয়েন্ট না, 2টে শূন্য কেটে যাবে, থাকবে কটা? 1-এর পরে 3টে শূন্য, 1-এর পরে 3টে শূন্য। এইখানে দেখো 4 ঘর, এইখানে 4 ঘর পরে পয়েন্ট, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে 4টে শূন্য থাকবে না, 1, 2, 3, 4 থাকবে না, কত হবে এটা আমার? 10। তারপরে দেখো এটা কি 5 ঘর পরে পয়েন্ট না, তাহলে 5 শূন্য কেটে যাবে, 1, 2, 3, 4, 5 কেটে যাবে, কত উত্তর হবে আমার? 1 হবে এখানে। তাহলে এবার দেখো সব থেকে ছোট সব থেকে বড় কোনটা আসছে আমার। সব থেকে 1 সবচেয়ে ছোটো এটা, তাহলে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে সব থেকে ছোটো পাই এটা না, সব থেকে ছোটো এটা 1 নম্বরে, তাই না। তারপরে কোনটা সব থেকে ছোটো, তারপরে 10, তার মানে তারপরে এটা পাবো, এটা 2 নম্বরে। তারপরে কোনটা 100 না, এটা 3 নম্বরে। তারপরে 1000, এটা 4 নম্বরে। সব থেকে বড়ো এটা 5 নম্বরে। বোঝা গেল? তাহলে ছোটো থেকে বড়ো এভাবে সাজিয়ে পেলাম। এটা সব থেকে বড়ো, এটা তার থেকে ছোটো, তার থেকে ছোটো এটা, তার ছোটো এটা, তার ছোটো সবথেকে ছোটো এটা। এইবার আমরা তো এগুলো পেলাম আমাদের হিসাবের সুবিধার্থে, কিন্তু অ্যাকচুয়ালি আমার দেওয়া ছিল কি, এই সংখ্যাগুলো দেওয়া ছিল না আমার, এই সংখ্যাগুলো। তাহলে আমার এই সংখ্যাগুলো লিখতে হবে। প্রথমে কী লিখবো আমি, লাস্টের সংখ্যাটা, মানে সবথেকে ছোটো কোনটা, এই 0.0001 সব থেকে ছোটো। তার থেকে বড় কোনটা, তার থেকে বড় 2 নম্বর কোনটা, তার উপরেরটা এই 0.001 গুণ 0.1 হলো। তার থেকে বড় কোনটা, তার থেকে বড় উপরেরটা 2 নম্বরটা 0.001, 0.001। তার থেকে বড় কোনটা, তার থেকে বড় 1, 2, 3 হয়ে গেল, 4 নম্বর লাস্টে 1.1 গুণ 0.1, 0.1
গুণ দশমিক এক। আর সবথেকে বড় কোনটা? সবথেকে বড় প্রথমটা দশমিক এক, দশমিক এক। বোঝা গেল? আমরা এইভাবে করব। এ বাধ্য আরও অনেক পদ্ধতি আছে, কিন্তু সেগুলো আমরা পরে পরে শিখে যাব, ঠিক আছে? যদি প্র্যাকটিস করছি তো, তাহলে ওইভাবে করলে আমাদের অনেক বড় হয়ে যাবে অঙ্কগুলো। হ্যাঁ, তারপরে দেখো একটি সরল অঙ্ক দেওয়া আছে। সরল অঙ্ক এখানে কি বলা আছে? এই সরল অঙ্কটা ভাঙিয়ে করতে হবে। তোমরা ভাঙিয়ে পাতিয়ে সুন্দর করে করি, ঠিক আছে? তোমরা দেখো, এবার দেখো এভাবে দেওয়া আছে 2 পূর্ণ 3/5 এর 1/169 ভাগ এইটা যোগ এটা। তাহলে আমরা কি করব? আগে আমরা প্রথমে এর কাজটা করব, তারপরে ভাগের কাজ করব, ঠিক আছে? আমরা কিন্তু ভাগের নিয়ম কি জানি? ভাগ, এই সরল অঙ্কের ক্ষেত্রে কি জানি? ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। কিন্তু এক্ষেত্রে কী করব? এক্ষেত্রে এর কাজটা আগে করতে হবে, কারণ এর যদি লেখা থাকে এর কাজটা আমাদের সর্বপ্রথমে করতে হয়। তাহলে 5 × 10 = 13 না? তাহলে 13/5 এর মানে গুণ, গুণ 1/169 হলো। ভাগ যেমন আছে তেমন লিখি, 1/5 যোগ 2/13, তাই না? বাইরে গুণ আছে, থাক, কোনো সমস্যা নেই, বাইরে গুণটা পরে দিয়ে দেবো আমি। 13 দিয়ে ভাগ করে দিয়ে কত হয়? 13 দিয়ে ভাগ করলে 13 হয়, তাই না? তাহলে দেখো এটা যদি আমি গুণ করি, কত হয়? এটা গুণ করলে উপরে হয় কত? উপরে থাকে 1, আর নিচে থাকে কত? নিচে থাকে 5 × 13 = 65, তাই না? নিচে থাকে 65। এবার এই ভাগটা কী করবো? আমি ভাগটা গুণ করে দিই। গুণটা গুণ করে এটাকে আমি পাল্টে দেবো, ঠিক আছে? উপরে 5, নিচে 1, বোঝা গেল? আর যোগ যেমন আছে তেমন থাক, যোগ 2/13। এবার দেখো 5 দিয়ে কেটে যায় না? কত হয়? 13 হয় না? তাহলে কত? 1/13, এখানে 1/13 যোগ কি আছে? যোগ আমার 2/13 আছে, ঠিক আছে? 2/13 না, 12/13, 12, এটা 12, 12/13, ঠিক আছে? তাহলে 1/13 আর 12/13, তা যোগ করলে কত হয়? আমার লসাগু হয় 13, উপরে 1 যোগ 12, কত হয়? উপরেও 13, নিচেও 13, কেটে যায় না? এখানে 1, আর ব্র্যাকেটের বাইরে 5 আছে না? তাহলে 1 গুণ 5, উত্তর কত? উত্তর আমার 5। তাহলে তোমরা এইভাবে সরল অঙ্কটা করবে। প্রথমে কি করবে? প্রথমে এর কাজটা করে নেবে, নেওয়ার পরে এটা এই পার্টটা আসলো, ভাগ করে দিলে, ভাগ করার পর লাস্টে যোগ করবে, একদম শেষে গিয়ে গুণ করে দিলে উত্তর দেখবে 5 আসবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা উত্তরটা করব, লিখবে নির্ণেয় সরল অঙ্কের উত্তর 5। তাহলে আজকে এই প্রশ্নের এতটুকুই সমাধান থাকলো। এই প্রশ্নের বাকি অংশ আমরা পরের ক্লাসে দিয়ে দেবো। তোমরা এই ক্লাসগুলো দেখবে, সঙ্গে সঙ্গে আরও আগের ক্লাসগুলো দেখবে, তাহলে দেখবে অঙ্ক কত সহজে আমরা সমাধান করতে পারি। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবে। জয় হিন্দ।